অপচয় করি। আমি এখানে বসে বসে দেখলাম যে এখানে আমরা লোক আছি কতজন, সর্বোচ্চ 30-40 জন বা 50 জন। 50 জন লোকের জন্য আলোচনার জন্য এখানে 26টা লাইট চলছে, 10টা ফ্যান চলছে, ওয়ানলি 40 থেকে 50 জন মানুষ। আপনি 10টা ফ্যানে অ্যাটলিস্ট কি বলবো, এক একটা ফ্যানে আপনার 70 to 80 ওয়াট বিদ্যুৎ খরচ হয়। এক একটা লাইটে 60 to 100 ওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। এর মানেটা কি? মানেটা হলো যে এটাকে আমরা সচেতন ভাবে করছি যে এই অপচয়টা। এখানে তো আমার মনে হয় যে একটা দুটো লাইট আর এমন একটা ব্যবস্থা থাকার দরকার ছিল এই রুমটা, যেখানে আমাদের বিদ্যুৎ খরচ মিনিমাম পর্যায়ে রাখা যেত। এটাকে আমরা সচেতন ভাবে করছি না, এটা অবচেতন মনেই আমরা করছি। প্রত্যেকের জায়গা থেকে আমরা অপচয় করছি। আমাদের যে এখন বিভিন্ন সরকারি বেসরকারি যে অফিসগুলো আছে, আপনি কর্পোরেট অফিসে যাবেন, শীতের সিজনে বাইরে তাপমাত্রা আপনার 20 ডিগ্রি অথবা 16 ডিগ্রি, তারপরেও ওই রুমের ভিতরে আমরা এসি চালাই। এসি চালাইতে হয়, ওই রুমের ডিজাইন এমন ভাবে করা যে আপনি ওখানে এসি না চালালে থাকতে পারবেন না, গরম লাগতে সাফোকেশন হবে। ঢাকা শহরে আপনি একটা বিল্ডিং আর একটা বিল্ডিং থেকে দূরত্ব, মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ হেঁটে যাওয়া যায় এরকম বিল্ডিং আছে, কোনো বাতাস চলাচলের জায়গা নাই। এই যে কাজগুলো আমরা করি, এটা কি আমরা সচেতন ভাবে করি, ইচ্ছাকৃত করি? এটা কি ডিজাইনারদের ভুল? আসলে না, সামগ্রিক ভাবে আমরা একটা ওভার পপুলেটেড কান্ট্রি। আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সব কিছুর উপরে আমাদের মনোজগৎ, আমাদের রাষ্ট্রীয় যে মনোজগৎ, আমাদের জাতীয় যে একটা মনোজগৎ, এইখানেই আমাদের সমস্যা আছে। এই জায়গাটা আমাদের শ্রদ্ধেয় যারা একটা আয়োজক, এই বিষয়ে আপনারা বিভিন্ন ফোরামে এই বিষয়টা তুলে ধরতে হবে। অবচেতন মনে আমরা অপচয় করি, ক্ষতি করি, এই একটা বিষয়। আমাদের অপচয় যদি রোধ করা যায়, বিদ্যুৎ তো এমনি উৎপাদন হয় না, প্রকৃতিকে ধ্বংস করেই বিদ্যুৎ উৎপাদন হয়। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমি যখন আমার অফিসে ঢুকি, হয়তো আমার অফিসে ঢুকবো 10টায়, দেখা গেল আমার অর্ডারলি অথবা কেউ লাইট সবগুলো জ্বালিয়ে রাখবে, এসি চলতে থাকবে, আমি বের হয়ে গেলাম হয়তো একটা মিটিং এ, আবার রুমে ঢুকবো, দেখি সেই সকালে যে এসিটা চলছে তো চলছে। আমি ওই অফিস শেষ না হওয়া পর্যন্ত এটা বন্ধ হয় না। এটা কয়জন অফিসার বা কয়জন কর্মকর্তা বা কয়জন শিক্ষক বা কয়জন ব্যবহারকারী সচেতন ভাবে যে না, আমার যখন প্রয়োজন তখন আমি লাইট জ্বালাবো, এসি চালাবো, এই বিদ্যুৎ উৎপাদন করি, আমার প্রকৃতি ধ্বংস করি, প্লাস আমার শ্রমের পয়সা, আমার শ্রমের টাকায় এই বিদ্যুৎ উৎপাদন হয়। এই জিনিসটাকে আমরা খেয়াল করি না। এটা আমাদের প্রতিটা জায়গায় প্রতিটা মানুষকে খেয়াল করতে হবে। আর একটা জিনিস স্যার বলেছিল যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমার অবশ্যই ডেভেলপমেন্ট হচ্ছে। আমি 2010 সালে একটা ভাইবা দিতে গিয়েছিলাম বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার, আমার চাকরিটাও হয়েছিল। তো আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, সেই হিসাবে ডেপুটি গভর্নর স্যার আমাকে একটা প্রশ্ন করলো যে স্বাধীনতার পর থেকে আমাদের ডেভেলপমেন্টটা আপনি কি দেখেন, আর অগ্রগতি এবং আমরা পিছিয়ে গেছি কোন খাতে, আপনি এক সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে বলেন। আমি স্যার, আমরা অর্থনৈতিকভাবে তো অনেক অনেক এগিয়ে গেছি। আমরা ছোটবেলায় আমার বাড়ির আশেপাশের মানুষদেরকে দেখেছি, এরা দুবেলা বা তিনবেলা খেতে পারতো না, পোশাক আশাকের যে অবস্থা, কাজ পেত না। এখন না খেয়ে থাকে আমার দেশে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, খুব কম, খুব কম। বাট আমাদের নৈতিক অবক্ষয়, আমরা স্বাধীনতার সময় আমাদের যে নৈতিক স্ট্যান্ডার্ড ছিল, যে লেভেল ছিল, হয়তো আমার ওই সময় জন্ম ছিল না, বাট আমি ওই সময় লিটারেচার, ওই সময় সিনেমা,
ওই সময় সাহিত্য আপনি পড়বেন, ওই সময়ের যে সমাজ ব্যবস্থার যে নৈতিক স্ট্যান্ডার্ড ছিল, আর 2010 এখন তো 26, তার থেকে আমরা সহস্র সহস্র গুণ পিছিয়ে গেছি। মানে আমরা কোথায় সামনে যাব তা না, আমরা পিছিয়ে গেছি। আমরা এই যে সভা করি, সেমিনার করি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আমরা ভালো থাকবো, পরিবেশ ঠিক রাখবো। আমি জানি না এটার ইফেক্টিভনেসটা কতদূর, আমাদের উদ্দেশ্য কতটা সঠিক এটা আমি জানি না। এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, আমার ছোটবেলায় আমি দেখেছি আমার ঘরের পিছন থেকে খাল, আমার বাড়ি বরিশাল, খাল থেকে বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে বা জুন জুলাই আগস্ট এই সময়টায় স্রোতে পানি যেত। কত 88, 89, 90 সালের কথা আমার মনে আছে। আমি কিছুদিন ঈদের সময় ছুটিতে গেলাম, আমার ঘরের পাশে এখন আবর্জনা, মানে ওই খাল নেই, পিছন থেকে খাল যাচ্ছে না, বদ্ধ। আশেপাশে যত মাঠ ঘাট, আমাদের এলাকায় বলে কোলা, আপনি ওই পানি বর্ষাকালে যে বৃষ্টির পানিটা সরে যাবে তার কোনো পথ নেই। বাড়ি হয়েছে, রাস্তা হয়েছে, একটা রাস্তা হলো মাঠ থেকে যে পানি কোথায় যাবে তার কোনো ব্যবস্থা নেই। একটা ব্রিজ হলো, খাল হলো হয়তো 100 ফিট, ব্রিজের দৈর্ঘ্য দেখবেন আপনি 40-60 ফিট। দুই পাশ থেকে খালটাকে ছোট করে এনে এটা ব্রিজ করলো, পানি চলাচল করছে। এই যে সামগ্রিক যে ডেভেলপমেন্ট, আমাদের অ্যাপ্রোচটা আমি মনে করি একেবারেই রং। যারা এখানে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, সরকারের যে লেভেলে এই তথ্যগুলো দেওয়া দরকার। আমরা পুলিশ রাস্তাঘাটে কাজ করি, এই পরিবেশ দূষণের সবচেয়ে মানে একদম ডাইরেক্ট এফেক্টেড হচ্ছে আমরা। আমার পুলিশ সকাল 8টায় রাস্তায় দাঁড়ায়, বিকেল আগে তো সকাল 8টা থেকে রাত 8টা ডিউটি ছিল, এখন হয়তো আমরা রিশিডিউল করে 8 ঘন্টা ডিউটি এখন আমার রাস্তা ট্রাফিক পুলিশ করে। সকাল 8টা থেকে ধরেন বিকেল 4টা, এই রাস্তায় যখন আমার একটা পুলিশ সদস্য দাঁড়িয়ে এই গরমের ভিতরে, আপনার রাজশাহী শহরের তাপমাত্রা তো প্রায় 40 ডিগ্রি উঠে যায়, ধুলো বালি, একদিকে গরম ধুলো বালি, অন্যদিকে শব্দ দূষণ, কেউ হর্ন ঠিকঠাক ভাবে, আমি একা, আমার পুলিশ কি করবে? পুলিশের তো এটা কাজ না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটার সাথে মিলে আমি বলি যে যার যেটা কাজ তাকে সেইটা করতে দেওয়া উচিত। আমাদের দেশে দেখা যায় যে কোনো বিষয় হলে সব জায়গায় পুলিশকে ইউজ করা, পুলিশের রাষ্ট্র হয়ে যায়। পুলিশের রাষ্ট্র ভালো না। একটা রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ তার যতটুকু দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, ততটুকু কাজে পুলিশের করতে দেওয়া উচিত। পরিবেশ, আপনি আইন দেখেন, ওখানে আমাকে কোথায় পুলিশের দায়িত্ব কতটুকু? আপনার জমির উপরে মাটি কাটবে, আপনি ফোন দেন আমাকে, এখানে কি আমার দায়িত্ব বলেন? পুলিশের কি দায়িত্ব আছে যে ভূমি সংরক্ষণ যে আইন করা হয়েছে বা কৃষি জমির উপরিভাগের যে মাটি কর্তনের যে আইন করা হয়েছে এটা যে রোধের, এখানে কি পুলিশের কোনো দায়িত্ব আছে? নাই। এক একটা জায়গার এক একটা দায়িত্ব। শিক্ষকের দায়িত্ব পড়ানো, পলিটিশিয়ানদের দায়িত্ব হচ্ছে রাজনীতি করা, যারা পরিবেশ নিয়ে কাজ করবে তাদের কাজ হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করা। যার যে কাজ, আমরা যদি সেই কাজটা করি তাহলে মনে হয় যে একটা শৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থায় আমরা যেতে পারবো। শুধুমাত্র আমি বললে হবে কেন? আমি তো মনে করি আমি পুলিশ রাষ্ট্রের একজন কর্মচারী, চাকর, কিন্তু আমার এখানে যারা বসে আছে রাষ্ট্রের নক্ষত্র, আমি তাদেরকে সেই হিসাবে ট্রিট করি। একজন শিক্ষক রাষ্ট্রের বা জনগণের বা সমাজের আলো, সে আলো ছড়ায়। এই আলো যারা মানে না, এই আলোকে যারা ধ্বংস করতে চায়, এইটা রোধ করার জন্য আমি পুলিশ। তো আমি অনুরোধ করবো আপনারা যারা এইসব বিষয় নিয়ে কাজ করবে, পরিবেশ নিয়ে বা সমাজের যে কোনো সেক্টর নিয়ে কাজ করবে, রাষ্ট্রকে
রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে নীতি নির্ধারণী আছে, একটা জিনিস তাদের কানে পৌঁছানো। আমাদের ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় আছে, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট আছে, দপ্তর অধিদপ্তর আছে, প্রত্যেকের কাজটা ঠিকঠাক ভাবে করবে। আমি পুলিশ, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করবো। সব জায়গায় পুলিশকে ব্যবহার করা ঠিক নয়, এটা আমি মনে করি, এবং সেটা ঠিক হবেও না। আমি শিখেছি পিটি পেরে, আমি শিখেছি আপনার সাথে রাশ বিহার করতেও শিখেছি, ভালো ব্যবহার করতেও শিখেছি। আমি অস্ত্র চালানো শিখেছি। অস্ত্র তো পরিবেশ সংরক্ষণ করবে না, অস্ত্র মানুষকে সঠিক পথে নিতে পারে না। অস্ত্র কখনোই কোনো সভ্যতাকে, সমাজকে সঠিক পথে নিতে পারে না। একটা সমাজের কিয়ৎ অংশ, সামান্য অংশ যদি বিপদগামী হয়, সেটাকে ঠিক পথে রাখার বা কন্ট্রোল করার জন্য অস্ত্র বা শক্তি আমি মনে করি। কিন্তু সব কিছুর ক্ষেত্রে পুলিশকে ইনভলভ করা ঠিক নয়। তারপরেও আমাদের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এর ভিতরে থেকে আমরা চেষ্টা করব। বিশেষ করে আমি মতিয়া ডিভিশনের দায়িত্ব পালন করছি, বা আমি সবসময় বলি, আমার ওসি সাহেব আছে, আমরা যখন ঘরোয়া আলোচনা করি, আমি এই অপচয় জিনিসটা নিয়ে সবসময় কথা বলি যে একটা, আমি যখন ভাত খাই, এই ভাতের একটা ভাত যদি পড়ে যায়, আমি মাথায় আমার কাজ করে এই ভাতটা উৎপাদন করে আমার এই খাওয়ার উপযোগী করা পর্যন্ত একজন কৃষকের বা প্রত্যেকটা লেয়ারে যে কত মানুষের শ্রম আছে, ঘাম আছে, এই বিষয়টা যদি আমরা খেয়াল করি প্রত্যেকের জায়গা থেকে, আমি মনে করি শুধু পরিবেশ নয়, সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন নিয়ে আসতে পারবো, এবং আমরা জাতি হিসাবে এই ভূখণ্ডে সুন্দরভাবে বসবাস করতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক যারা করেছেন, যে সংস্থা, তাদেরকে, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, এখানে কথা বলার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার যে কথাগুলো বললেন, আসলে শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে একা পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়, সচেতন হতে হবে আমাদেরকে। আমরা সচেতন হলেই পরিবর্তন সম্ভব। আমরা আসলে যে খাবারগুলো সার্ভ করেছি, এগুলো পলিতে খেয়াল করবেন, কেউ আশেপাশে ময়লাটা দয়া করে ফেলবেন না। আমরা ঝুড়ি দেবো, ঝুড়িতে ফেলবেন, এবং সবার জন্য আমরা আগে সচেতন হই। আমরা যে অন্তত 35-40 জন আজকে এখানে আছি, তারা যদি সচেতন হই, তাহলে দেখবেন রাজশাহীর অনেকটা পরিবর্তন আসবে। কারণ রাজশাহীর এখানে যারা আছে, মোটামুটি বলা যায় রাজশাহীর টপ লেভেলের লোকজন। টপ লেভেল বলতে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু কাজ করে। রাজশাহীর বেশ কয়েকটা সংগঠন গুরুত্বপূর্ণ আছে, তারা কাজ করে। তারা সচেতন হলে এই মেসেজটা সবার কাছে পৌঁছানো সম্ভব। আমরা একটু সংক্ষেপে শেষ করবো। আমাদের একটা পার্ট ছিল, আমাদের যারা সম্মানিত আজীবন সদস্য, আমরা তাদেরকে একটু সম্মাননা দিই। এখানে আসলে প্রেজেন্টেশন আজকে অনেক অভিযোগ ছুটি নিয়ে শেষে আমি একটু অনুরোধ করবো, যাতে বিএনআই কর্তৃপক্ষের এক্সএম মহোদয় আছেন, মোর্শেদ মাহমুদ চৌধুরী, একটু আসবেন। আমরা খুব সামান্য আমাদের আজীবন সদস্যদের একটু সম্মাননা প্রদান করি। এবারে সম্মান অনুসারে গ্রহণ করবেন আমাদের সম্মানিত আজীবন সদস্য অধ্যাপক ডক্টর জালালউদ্দিন সরদার স্যার। এখানে রুয়েটের মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ আলী কি আছেন? ছিল তো মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা আর যারা উপস্থিত হন নাই তাদেরকে আমরা
পরে পৌঁছিয়ে দেবো, কারণ আমাদের সময় খুব কম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর জালালউদ্দিন সরদার স্যারের কাছে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস 2026 অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশেষ করে রুয়েটের সুযোগ্য ছাত্র কল্যাণ অফিসের ডেপুটি উপপরিচালক জনাব ZHL মঞ্জুর। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজশাহী বিশেষ করে রুয়েটের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর আব্দুল কাদের জিলানী। আজকের এই অনুষ্ঠানে যিনি মুখ্য আলোচক আমাদের অহংকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিধানচন্দ্র দাস। আজকের অনুষ্ঠান উদ্বোধক এবং সূচনা পর্বের বক্তব্য রেখেছেন উনি BDCL এর প্রধান উপদেষ্টা এবং কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ করে বিশেষ অতিথি হিসেবে যাকে আমরা পেয়েছি, যিনি মানবিক ডাক্তার, বিশিষ্ট অর্থোপেডিক্স, যিনি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি, প্রখ্যাত অধ্যাপক ডাক্তার BK দাস, যাকে আমরা চিনি জানি, তার জীবন অতিবাহিত করেছেন এই রাজশাহী সুন্দর করার জন্য। তার ভূমিকা মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা, আমি তাকে স্যালুট জানাই। আমি দেখেছি যে বিভিন্ন সময় পেশেন্টদের তার কাছে আশ্বস্ত হয়, এটি আমি আসলে দেখেছি। সেই মানবিক ডক্টর এই যেমন পরিবেশের সাথে যুক্ত হওয়াতে আমাদের আসলে এই পরিবেশ, বিশ্ব পরিবেশের দিনটাই ভালো যাবে, আগামী দিনে ভালো যাবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের অত্যন্ত আইন প্রয়োগকারী, বিশেষ করে মতিহার জোনের DC মাইনুল ইসলাম অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। পরিশেষে আমাদের যিনি একেবারে ডক্টর নাসিম, যিনি কক্সবাজার থেকে এসে রাজশাহীকে বলেছে রাজশাহী বাংলাদেশের মধ্যে একটি পরিবেশগতভাবে সুন্দর একটি শহর, এবং উনি অত্যন্ত তার বাস্তব জীবন থেকে বক্তব্য রেখেছেন। আমি মনে করি যে আমাদের আজকের এই বিশ্ব পরিবেশ দিবস যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ।